বুড়ি গঙ্গার পচা পানি খাবে। একটা কথা, বিএনপি আন্দোলনের রাজনীতিতে কিছু এই কাজটা নোবেল প্রাইজের মতো যদি কোনো বিএনপি সবসময়ই অগণতান্ত্রিক পন্থায় প্রভুর সহায়তায় ভাববে এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ঢাকায় আসতেছে বিএনপিকে আর আমেরিকান কূটনীতিক দেখতে চাই না, বিএনপি আর থাকবে না মিশনের, এবং অন্য দিকে বলেছেন হয়তো কিছু বাস্তবায়ন করবে। আপনারা জানেন নির্বাচনের আগে ছিল আমেরিকার ভারতের সাথে ডোনাল্ড দুশ্মনী করতেছে বিএনপি। আওয়ামী লীগ কারো তার সাথে রাজনীতি করে না, তাদের সাথে কোনো দেশের সেরকম কোনো সম্পর্ক নেই। বিএনপি থেকে আজকে বলা হয়েছে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে অদৃশ্য এক শক্তি। আবারও ডোনাল্ড বাংলাদেশে আসতেছে, আপনারা জানেন। সে কারণেই বিএনপি আরেকটু গরম আন্দোলন চালাচ্ছে। আওয়ামী লীগের তরফ থেকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিকে এবার আরও কণ্ঠসা করবে, বিএনপির সামনে আরও বড় বিপদ, বিএনপিকে আরও কঠোর হস্তে দমন করবে, এবার বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবে, সে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে আসলে অনেকগুলো ভিডিও, চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি এবং সে সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের দেখার মাধ্যমে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, কথা হবে নতুন এক ভিডিও নিয়ে। এমন এক শিক্ষা দেবো বুড়ি গঙ্গার পচা পানি খাবে। বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। বিএনপি এখন ভেট করেছে, এখন ভণ্ডামি শুরু করেছে। গয়েশ্বর কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। এই নির্বাচনের আগে রাতের বেলা টেলিভিশনে হঠাৎ দেখলাম হাসি খুশি, কি ব্যাপার শুনলাম ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে দিল দালালকে। দালাল কারা? ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না, আমরা কারো দয়া চাই না। আমাদের শক্তি শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ। ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই। কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থায় আর ফিরে যেতে চাই না। বিএনপি এখন আবার একটু চাঙ্গা। যখন দেখছে টেলিভিশনে সেই ডোনাল্ড মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে
বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। খেলা আবারও হবে। জনগণের জানমাল সুরক্ষা এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত থাকে এমন এক শিক্ষা দেব পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গার পচা পানি খাবে ডুবে ডুবে। বিএনপির আন্দোলনের ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা 28শে অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণে সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন। বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আরো নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। যে যাই বলুক, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কিছুদিনের মধ্যে, কতদিনের মধ্যে, বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে ভাই, আমি বিশেষ করে আমার পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে নাজিল হকে এক এক সময় আপনাদের জানা থাকা দরকার যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশেই বসবাস করবে, তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব। নাম শুনেছেন? আজিজ খান শামিদ গ্রুপের ভাই, শামিদ গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে 4র্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আজকের পেপারে আছে রূপাতলী মৌজায় নদী কিনে নিয়েছে শামিদ গ্রুপ। নদী ভাবতে পারেন, বাংলাদেশের খাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। শামিদ গ্রুপ রূপাতলীতে সাইনবোর্ড দিয়েছে, আজকে পত্রিকায় আছে, ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে। ভাবা যায় তো ভাইরা, এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটি মাত্র কারণ, বিনা ভোটের সরকার। যেই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশে মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না। একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি, আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে, দমন করে, গুম করে, খুন করে, হত্যা করে, বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না।
অতীতেও যায়নি, এখনো যাবে না। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলে, এখন তো মুখে তুবড়ি ফোটে, তুবড়ি ফোটার মধ্যে দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন, সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনার বিতাড়িত করে মেরে দাঁড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাওবাদ ইনস্টিটিউটে সেদিন ল্যাব তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই পার্লামেন্ট পরিষদের প্রাদেশিক পরিষদ যেমন স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা, আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, আমাদের নিজ দেশের থেকে আমরা একটু পরবাসী হয়েছি। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কর্তৃত্ব করেছে, দুর্নীতিকরণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলে, বাবা, চাচা, মামা, ভাই, কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আপনার চাকরি হবে না, পাস করেও কোয়ালিফাই করেও বলতে পারবে। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। তাও 1-2 টাকা নয়, লক্ষ লক্ষ টাকা। একজন পিওরের স্কুলের একটা পিওরের চাকরি 15 লক্ষ টাকা নিতে হয় না। এই একটা অবস্থায় তারা নিয়ে এসে ফেলেছে। তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তার হিটলার যাবে কোথায়? মুসলমান যাবে কোথায়? বন্ধুগণ, নমরুদ, ফেরাউন, হিটলার কেউ টিকে থাকতে পারে না এইভাবে অত্যাচার করে, নির্যাতন করে টিকে থাকতে পারে নাই। এরশাদ ও আইয়ুব খান পারছে? লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ড মুক্তের কর্তা। আসলেও এটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে। দুষ্টামির তো অভাব নাই। আর যাই সত্য হয়, আমরা তো গত 5-6 বছর ধরে একদম পিসফুল আন্দোলন করছি। আমরা কোথাও কোথাও কোনো রকম ঝড়ায় করতে যাইনি, হত্যায় যাইনি। আপনারা বাধ্য করেছেন আমাদেরকে আমাদের দিকে হত্যা দিতে, এবং সেইভাবে আপনারাই সেই 28 অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশটাকে পণ্ড করে দিয়েছেন নিজেরা, সেইভাবে একটা প্লট তৈরি করে। আজকেও চেষ্টা করেছিলেন, আজকেও একটা পটকা ফুলিয়েছেন। সেই পটকাটা যে ফুলিয়েছে আমরা বুঝিনা। শুধু ঠিক ঠিক বললে চলবে না, শুধু জেল থাকলেই চলবে না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে, রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে। সেই জনগণের আরো শক্তিশালী একটা ব্যূহ প্রতিরোধ রচনা করতে হবে। অন্যথায় আমার স্বাধীনতা, আমার সর্বমুক্ত সবই জলাঞ্জলি যাবে। রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, তারা আবার অনেক দল করে, অনেক দল করেছে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য আমি গতকাল
পত্রিকায় পড়লাম, পরশুদিন রাত্রে টেলিভিশনে শুনলাম। মান্না ভাই মাশাআল্লাহ এই পর্যন্ত 7টি দল বদল করেছেন, মাত্র 7টি দল বদল করেছেন। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না। আসলে ওই ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ বড়। দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 জন 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এই নিয়ে তাদের সমাবেশ হয়, কিন্তু গলা অনেক বড়। ভোটে দাঁড়ালে একজন ভোটে দাঁড়িয়েছিল, ঢাকা সিটি কর্পোরেশনে ভোটে দাঁড়িয়েছিল একজন, আমি নাম বলে খাটো করতে চাই না, ভোটে দাঁড়িয়েছিল 2000 পূর্ণ করতে পারে না। ভোটের আপনার প্রাপ্ত ভোট 2000 পূর্ণ করতে পারে না, কিন্তু আওয়াজ অনেক বড়। আবার টেলিভিশনে দেখি ভলিউমও তাদের একটু বড় থাকে। তো তারা যেভাবে কথাগুলো বলছে, আমি গত পরশুদিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই, সরকারের ভিত নাই বিধে পরপর 4 বার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তোমরা তো টেনে ফেলে দিতে চেয়েছিলে, টান দিতে গিয়ে দেখা গেল তোমরাই ধপাস করে পড়ে গেছো, আপনারাই ধপাস করে পড়ে গেছে। এখন কোমর যে ভেঙে গেছে সেটা একটু আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। 28শে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনে। এখন মাহমুদুর রহমান মান্না সহ আরো কিছু দল আছে, ব্যক্তি বিশেষ আছে, যারা ঘুরে ঘুরে দল করে, নিজের দলের কোনো ভিত্তি নাই। এ পর্যন্ত জাসদ ভেঙে বাসদ ভেঙে আরেকটা, তারপরে এখন শেষ পর্যন্ত কি গণতন্ত্র মঞ্চ। এখন সেটি গণতন্ত্র মঞ্চ থেকে কখন আবার পালিয়ে যায় সেটি বলা যায় না। এরা রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ, এদের কথা কোনো মূল্য নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে এই যে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাংকের মতো জন্য বেশি বেশি লাভ হচ্ছে। নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। বড় সংকটের মধ্যে জাতি আছে, এটা অনেক আগে আমরা বলেছি, তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের, দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে। আগে হয়তো যেটা বলতাম, যেভাবে বলতাম, যেটাকে সংকট মনে করতাম, এখন মনে হয় ওটা কোনো সংকটই ছিল না, ওটা অনেক ভালো সময় ছিল। এখন অনেক গভীর সময় চলছে, মহাসংকটের দিনে আমরা দিন পাঠ করছি। দুঃখের সবচেয়ে বড় কথা হলো এই মন্দার ভিতরেও যেখানে মানুষে খেতে পারছে না, মানুষে কাজ পাচ্ছে না, অসহায় অবস্থায় দিন পাঠ করছে, সেখানে একটা শ্রেণী বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছে। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন, অনেকে না খেয়ে থাকছেন, কোনো রকমের জীবন করছে, ওষুধে চিকিৎসা করতে পারছেন না, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। সেই নির্যাতন, এই যে একটা বৈষম্য, এই কারণে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভটা দিনকে দিন আরও বাড়ছে। এখন জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নেই, বলতে গেলেই নানান ধরনের সমস্যা, তা কথা বলার শোনারও কোনো দরকার নেই। এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। এখন আমার কাছে মনে হয় যে আমরা ছোটোবেলায় রূপকথার গল্প করতাম, রূপকথা আরব্য উপন্যাস আর আরব্য রজনী, সেখানে বলা হতো যে সিন্ধবাদের একটা দৈত্য, সিন্ধবাদকে একবার সে নদী পার হওয়ার কথা বলে, ভাই আমি পঙ্গু মানুষ, আমাকে পার করে দেন, ঘাড়ের মধ্যে উঠেছে, আর তারপরে আর ঘাট থেকে নামে না। এখন বর্তমান সরকার সিন্ধবাদের সেই দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে, এখন জনগণকে সে
বলছে, জনগণের কথা সে চলবে না, জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে। নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। বৈষম্য সৃষ্টির নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত ছিল। এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাটে চলা, ব্যবসা, যেখানে যাবেন, প্রথম কথা হলো আপনি সরকারি দলের সদস্য কিনা। তারপর সেকেন্ড কথা হলো আপনার পরিবারের কেউ সরকারি দলের বাইরে অন্য কোনো দল করে কিনা। তাহলে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, কিসের জন্য? আমার দেশ পাওয়ার জন্য। যারা আওয়ামী লীগের বাইরে তারা অবাঞ্ছিত, থাকলে থাকেন, দাস হিসাবে থাকবেন, না থাকলে যান। যারা আওয়ামী লীগের বা সরকারি দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অনেক দিন অনেক কিছু করেছেন, তাদেরকে কিন্তু 2 মিনিটে আবার লাথি দিয়ে ফেলেও দেওয়া হয়েছে। কাজে এই ধরনের সিস্টেমে আপনি কখনোই সত্যিকার অর্থে সব কিছুতে ন্যায় বিচার পাবেন, এটা ধারণা করা ঠিক নয়। কাজে যদি টিকতে হয় রাজনীতিতে, সঠিক রাজনীতি থাকতে হবে, জনগণের সঙ্গে রাজনীতি থাকতে হবে। যতই কঠিন হোক সেখানেই আপনার টিকতে পারবেন, না টিকতে পারলে আপনি শেষ হয়ে যাবেন। আর যদি অন্যভাবে বেঁচে থাকতে চান সুযোগ সুবিধা নিয়ে, সেখানেও আপনি রাজনীতিতে শেষ হয়ে যাবেন। দালাল হিসাবে বেঁচে থাকবেন, রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকতে পারবেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর পুরনো ও অতি পরিচিত কর্মসূচি শান্তি সমাবেশ নিয়ে আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি সবসময়ই অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাস করে, আর তার বিপরীতে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। তারা বলেন, আবারও বিদেশি শক্তির জোরে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে তাদের দল। যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন কোন অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত থাকবে। এই বাংলার জনগণ এই বাংলাদেশে আর কখনো অবৈধ পন্থায় সরকার গঠন করার কাউকে সুযোগ দেবে না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, শান্তির পথে বাধা সৃষ্টি করেছে, হত্যার পথ বেছে নিয়েছে, ধ্বংসের পথ বেছে নিয়েছে ওই বিএনপি জামাত অবশক্তি। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভারত তোষণ নীতির অভিযোগ আনেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোন দেশের দাসত্ব নয়, বরং বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে তাদের দল। এ সময় ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে কথা বলেন তিনি। কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। কোথায় পালিয়েছিলেন? ভারতে। মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, এমন এক শিক্ষা দেবে। পালাতে পালাতে বুড়িগঙ্গার পচা পানি খাবে। সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হারকে সন্তোষজনক হিসাবে মূল্যায়ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল শোভন, বাংলা ভিশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া মুক্ত হলে সরকারের মসনদ ভেঙে পড়বে, সেই ভয়েই তাকে আটক করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।
বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সরকার বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। সরকার ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেন তিনি। আবার সন্ত্রাসের চেষ্টা করা হলে ডাবল শিক্ষা দেওয়া হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাউবাল ইনস্টিটিউটে সেদিন ন্যাপ তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়নের বড়াই করে, অথচ মানুষ বাজারে গেলে কিছুই কিনতে পারে না। দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলমানি যাবে কোথায়? আমাদের লজ্জাও করেন না। ওনারা এখন সরম বলতে তো কিছু নাই না। লজ্জা সরমের সব পাতা খেয়ে ফেলেছে। সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের চতুর্থ ধনী এখন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন। বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট থেকে নেওয়া হলো। সুতরাং তবে যে জনগণ ভোট থেকে আগ্রহী যেতে, সেটি শুরু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকার ব্যবস্থা থাকে। মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে, বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি, পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা এই গত 15 বছরে
আমরা যে 2008-এ নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ, রূপকল্প 2021, 2020 সাল জাতির প্রিয় জন্মশতবার্ষিকী, 21 ছিল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেটা মাথায় রেখে জাতির পিতা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গেছেন, তাঁরই পদাঙ্ক অনুসরণ করে দেশকে আরও এক ধাপ উপরে তুলে নেওয়া, এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, এবং প্রত্যেকটা পরিকল্পনা আমরা পরিকল্পিতভাবে করেছি বলেই কিন্তু আজকে বাংলাদেশ সত্যিকারভাবে বদলে গেছে, বদলে যাওয়া বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা তা করতে সক্ষম হয়েছি। আর 2021 সালে আমরা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা 24 সালেই বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু কোভিড-19 অতিমারী কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল কয়েকটি বছর, এর পাশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, সব কিছুর ডলার, আমাদের রিজার্ভের উপরে চাপ, তারপরে আমরা 2 বছর সময় নিয়েছি, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। তবে 2 বছর সময়, এটা 24-এও আবার পরীক্ষা করা হয়েছে, আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছি।